শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সরাতে বিটিআরসিকে নির্দেশ। ঐক্য প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, ষড়যন্ত্র মোকাবিলায় ইতিবাচক হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার, দেশবিরোধী কর্মকাণ্ড প্রমাণ হলে ইসকনের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। এবং চলতি বছরে আজ সর্বোচ্চ ঢাকার বায়ু দূষণ সুরক্ষায় মাস্ক ব্যবহারের পরামর্শ, সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আমরা দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার যত বিদ্বেষমূলক বক্তব্য আছে তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সাক্ষীদের নিরাপত্তা ও ন্যায় বিচার রক্ষার স্বার্থে এই নিষেধাজ্ঞা দরকার বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় ও পলাতক থাকায় গ্রেফতার করতে না পারার কারণ ইতোমধ্যেই ট্রাইব্যুনালকে জানানো হয়েছে। সহায়তা চাওয়া হয় ইন্টারপোলের। একই সঙ্গে মামলার অভিযোগের তদন্ত চলমান। এসব পরিস্থিতিতে পলাতক শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফোন আলাপ করছেন। তিনি ফোন আলাপে যেসব কথা বলছেন তা বিদ্বেষমূলক ও বিচারের জন্য বাধা বলে মনে করে প্রসিকিউশন টিম। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের শুনানি নিয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, আসামি হিসাবে পলাতক শেখ হাসিনার কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। নিষেধাজ্ঞা থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে, সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতোপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। শেখ হাসিনার বক্তব্য প্রচারে কেন নিষেধাজ্ঞা চাওয়া হলো এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, মামলার সাক্ষীদের নিরাপত্তা, ভয় কাটানো ও ভুক্তভোগীদের ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দরকার। যে সকল সাক্ষীরা ইতোমধ্যে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে গেছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে এবং পরবর্তী যে সাক্ষীরা আছে এখনও ঘটনাস্থলগুলো আছে সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচার না করতে ফেসবুক সহ সব মাধ্যমকে চিঠি দেবে ট্রাইব্যুনাল। আমরা আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার অভিযোগ তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চলতি মাসেই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার কথাও রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি আশ্বস্ত করে বলেন, আন্দোলন দমনে হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচার করা হবে। মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও জানান তিনি। কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছু তো সাথে পাচ্ছে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি। অনেকের নামে তো মামলা হয়েছে তো, এবং অনেকে তো অ্যারেস্টও হয়েছে। এখন মামলা যাদের নামে হয়েছে প্রত্যেকেই যে বিপক্ষে ছিল এটা কিন্তু মামলা হয়েছে বলেই আমরা বলবো না। সাধারণ মানুষ যেরকম আসামি হিসেবে থাকার ফলেই আমরা যে গ্রেপ্তার করছি না, অ্যাট দ্য সেম টাইম পুলিশও যদি আসামি হিসেবে দেওয়া হয়ে থাকে প্রত্যেককেই আমরা কিন্তু গ্রেপ্তার করছি না। আইন করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মিডিয়াগুলোকে তাদের মন মতো সংবাদ করতে বাধ্য করেছে। দুপুরে টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভায় কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবিলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। প্রেস সচিব বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন গণমাধ্যমের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান প্রেস সচিব শফিকুল আলম। এই পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার অনেক সময় সে তার পাবলিক ডিসকোর্সকে সে কন্ট্রোল করতে যে এই কাজগুলো করে এবং একটা সময় যে সে তার পাওয়ারটাকে ভয়াবহ অ্যাবিউজ করে। আমরা চাচ্ছি এই গভর্নমেন্টের সময় যাতে এই ধরনের কোনো, আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যাতে মিডিয়া ফ্রিডমটা সবাই প্র্যাকটিস করতে পারে। বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সকল ধর্মীয় সম্প্রদায়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসেন। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেলায়েত, কোন কোন সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে যোগ দিয়েছেন জানাবেন। নাফি, এরই মধ্যে বাইতুল মোকাররমের খতিব প্রধান উপদেষ্টার যে বৈঠক স্থলে প্রবেশ করেছেন। ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ এখানে প্রবেশ করেছেন। হিন্দু সম্প্রদায়ের কয়েকজনকে আমরা দেখেছি, এরপরে খ্রিস্টান, বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের লোকজন আসা শুরু করেছে। বৈঠকটি বলা যায় যে 2-1 মিনিটের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এটি মূলত ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার, একই সঙ্গে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা এবং বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে যেই গল্প সাজিয়ে গুজব তৈরি করা হচ্ছে, এই 3টি এজেন্ডাকে সামনে রেখেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। গতকালকেও একই এজেন্ডায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত বাংলাদেশের যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা যেই জাতীয় ঐক্যের আহ্বান ডাক দিয়েছেন, সেই ঐক্যের ডাকের অংশ হিসেবেই এই বৈঠকগুলো করা হচ্ছে। আমরা দেখেছি এই বৈঠককে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দিন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসেছেন প্রধান উপদেষ্টা, আর গতকাল যেটি দ্বিতীয় দিনের বৈঠক ছিল, সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আজকে সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। মোটা দাগে বলা যায় গতকালকের বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, আজকের বৈঠকটিও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। কারণ এইটা গতকালকের বৈঠকটি যেমন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ, অনেক মাইলফলক একটি বৈঠক ছিল। কারণ বাংলাদেশের এই নিকট অতীতে বা অদূর অতীতে এই ধরনের রাজনৈতিক দলগুলো একই প্ল্যাটফর্মে এসে যে কোনো একটা বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা দাঁড়িয়েছে, এই ধরনের ঘটনার নজির খুবই কম। একই সঙ্গে সকল ধর্মীয় সম্প্রদায় এক জায়গায় বসে আজকে যে বৈঠকটি করবে, এই নজিরও কিন্তু বাংলাদেশে খুব একটা নেই বললেই চলে। সুতরাং এই বৈঠকটির উপরে অনেক কিছুই নির্ভর করছে যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আসলে কী ধরনের বার্তা দিতে যাচ্ছে। গতকালকে তো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব রাজনৈতিক দল এক ধরনের বার্তা তারা দিয়েছেন যে কোনোভাবেই ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন কিংবা ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার, এটি কোনোভাবেই বাংলাদেশ মেনে নেবে না এবং সব রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটি রাজনৈতিক দল জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছেন। গতকালকের বৈঠক থেকে বলা হয়েছে যে একটি জাতীয় কাউন্সিল করা সকল রাজনৈতিক দল মিলে এবং একই সঙ্গে সব ধর্মীয় সম্প্রদায়ের নেতাদেরকে নিয়ে আরেকটি কাউন্সিল করার প্রস্তাবও কিন্তু আছে। তো এই সকল আলোচনার মধ্যে আজকের এই বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে আসলে হিন্দু সম্প্রদায়ের লোকজন বৈঠকে উপস্থিত থাকবেন, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের
পর্যায়ের লোকজন উপস্থিত থাকবেন। তারা আসলে প্রধান উপদেষ্টার কাছে কি কথা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের কি নিয়ে আলোচনা হয় সেটার জন্য আমরা অপেক্ষা করছি। বৈঠক শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের বৈঠকে তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে। এই ছিল রাজধানীর ভ্যালি রোডের ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বদলীয় বৈঠকের সবশেষ খবর আমার কাছে। সকল ধর্মীয় সম্প্রদায়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। সে খবর জানাতে যুক্ত ছিলেন বেলায়েত হোসাইন। ঐক্যবদ্ধ থেকে ভারতের আগ্রাসন মোকাবিলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য পুড়িয়ে প্রতিবাদ সমাবেশে কথা বলেন তিনি। এদিকে ভারতের পরিবেশগত আগ্রাসনের প্রতিবাদে প্রয়োজনে ফারাক্কা বাঁধ অভিমুখে আরেকটি লং মার্চ করার কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। এতদিন সীমান্ত হত্যা, পানি বন্টন সহ নানা চুক্তিতে ন্যায্যতা আর সমতার প্রশ্নে বৈষম্য দেখা যায় প্রতিবেশী দেশের। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেটি আরও স্পষ্ট হয়। হিন্দুদের কি প্রাণের দাম নেই? হিন্দুদের জীবন এত সস্তা? বিপ্লব পরবর্তী সময়ে প্রথম মিথ্যাচার শুরু হয় ভারতীয় মিডিয়া থেকে, যার চূড়ান্ত ফল প্রকাশ পায় আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার মধ্য দিয়ে। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে ভারতের এই আগ্রাসন ও অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের অখণ্ডতার প্রশ্নে দেশের সব দল এক, ঐক্য আর কোনোদিন কেউ ভাঙতে পারবে না বলেও দাবি তার। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। এইটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। প্রেস ক্লাবের সামনে এদিন আরেক অনুষ্ঠানে ভারতীয় পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারতের কাছে মাথা নত নয়, ঐক্যবদ্ধ হয়ে সকল আগ্রাসন ঠেকানো হবে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। দুপুরে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত স্মরণ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ফারাক্কা বাঁধ দিয়ে ভারতের পরিবেশগত আগ্রাসনের প্রতিবাদ জানান। বলেন, প্রয়োজনে আরও একটি লং মার্চ হবে। আজকে আমাদের নিজেদের প্রত্যেকের নিজেকে সংস্কার করতে হবে। পানি স্বল্পতার যে সিজন, যে ড্রাই সিজন বলা হয়, সেই সিজনের ভিতরে আমরা ইনশাআল্লাহ আর একটি লং মার্চ করব। বাংলাদেশি 18 কোটি মানুষের ভবিষ্যতের পরিবেশ সংকট নিরসন করে বেঁচে থাকার নিশ্চয়তা বিধানে এই লং মার্চে আমরা সবাই মিলিতভাবে স্মরণ করব। এ সময় ষড়যন্ত্র রুখতে আবারও দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মামলায় অন্যতম আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক এই আসামিকে বুধবার রাতে ভৈরবে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হত্যার 52 সেকেন্ডের ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি দেখে তাকে শনাক্ত করে পুলিশ। চট্টগ্রাম কোতোয়ালির সেবক কলোনির বাসিন্দা এই চন্দন পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এই হত্যায় অংশ নেয় 20 থেকে 25 জন যুবক, যাদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী। এই ভিডিওর সূত্র ও সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি দেখে চন্দনকে শনাক্ত করে পুলিশ। তারা বলছে, হেলমেট পরা কমলা রঙের গেঞ্জির যুবকটি চন্দন দাস। শ্বশুর বাড়িতে আত্মগোপনে যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ সংক্রান্ত আরেকটি মামলা রয়েছে, তাকে আমরা এখন নিয়ে আসছি। তার বিরুদ্ধে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে।
চন্দন দাসের পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যারা এই ভিডিও ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে আমরা তাদেরকে ইতিমধ্যেই শনাক্ত করেছি এবং বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তারও করতে সক্ষম হয়েছি। বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অতি দ্রুতই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আইনজীবী সাইফুল হত্যায় পুলিশ ও পরিবারের 6টি মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 40 জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালতের অদূরে সেবক কলোনির গলিতে আইনজীবী হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল হয় সারা দেশ। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে জাতীয় ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবেলা এবং শৃঙ্খলা রক্ষা ইতিবাচক সাড়া ফেলবে। সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব পড়ে। কোনো সমস্যা আমরা সবাই একসাথে কাজ করব, সবাই একসাথে এইটার প্রতিবাদ করব, এটা তো খুবই ভালো দিক। কোনো ধরনের উদ্বেগজনক আশঙ্কা নেই, কোনো যুদ্ধ ওরা বাদ যুদ্ধ করে যাচ্ছে। আপনারা এটার প্রতিবাদ করবেন এবং আপনারা যে সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ইসকন বন্ধের দাবি জোরালো করছে দেশের একাধিক সংগঠন সহ অনেকে। দেশবিরোধী কর্মকাণ্ড জড়িতদের অপরাধ প্রমাণিত হলে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। একই সুরে তাল মিলিয়েছেন ধর্মীয় সংগঠনের নেতারাও। তবে সকল অভিযোগ অস্বীকার করেছে ইসকন। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। সম্প্রতি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারের পরেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন নতুন করে আলোচনায় আসে। আলোচনার সমালোচনার মধ্যেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ দখল করে চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়িয়ে নিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তার অনুসারীরা। এ সময় পুলিশ ও আইনজীবীদের সাথে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের উগ্র সমর্থকরা। এ সময় তারা কুপিয়ে হত্যা করে চট্টগ্রামের সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক উগ্র আচরণের কারণে দেশে ইসকন নিষিদ্ধ ও তার কর্মকাণ্ড বন্ধের দাবি ওঠে। দাবির পক্ষে দেশের প্রায় সব জেলায় বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করা সংগঠন ইসকন 1966 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে। তবে বাংলাদেশে 1978 সালে আনুষ্ঠানিকভাবে ইসকন যাত্রা শুরু করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গৌড়ীয় বৈষ্ণব মতবাদ ও শান্তি প্রচারের দাবি করলেও অভিযোগ আছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ইসকন যুগ যুগ ধরে কাজ করছে। আলোচিত বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের অন্যতম হোতা অমিত শাহ ইসকনের সদস্য বলে গুঞ্জন আছে। এমনকি পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ইসকনের সহায়তাকারী বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সংগঠনটিকে নিষিদ্ধের দাবি দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধের জন্য মামলা হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরাও মনে করেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপরাধ প্রমাণিত হলে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি যৌক্তিক। আপনি গুজবের উপর ভিত্তি করে না, কিংবা আপনার কেউ হুমকি দিল সেটার উপর ভিত্তি করে না। যদি প্রমাণিত হয় যে ওই সংগঠনটা সন্ত্রাসের সাথে জড়িত, ওই সংগঠনটা আপনার নাশকতার সাথে জড়িত, তখন আপনি সেটার নিষিদ্ধ করতে পারেন। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার অনুসারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারতেও। সেই রেশে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার কার্যালয়েও বিক্ষোভ সমাবেশ করে ভারতীয়রা। ফলে দুই দেশের সম্পর্কেও তৈরি হয় বৈরিতা। বিশেষজ্ঞরা বলছেন ইসকন ইস্যুকে কেন্দ্র করে কোনো দেশ বা রাজনৈতিক দল কোনো স্বার্থ হাসিল না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্পর্কের মূল জায়গায় বা ভিত্তিতে যাতে দুই দেশের জনগণের একটা অংশগ্রহণ এবং অবস্থান থাকে, এভাবে যদি চিন্তা করতে পারে দুই রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত, তখন শুধু ইসকন কেন অন্য কোনো বিষয় কিন্তু সমাধান করা কোনো অসুবিধা নেই। আলাপ আলোচনার মধ্যে দিয়ে সদিচ্ছা থাকলে সেই যে কোনো বিষয় সমাধান করা খুবই সহজ। এদিকে সরকারিভাবে ইসকনের বিরুদ্ধে আরোপিত অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছে ধর্মীয় সংগঠনের নেতারা। বলি যারা দেশ সম্বন্ধে ভাবেন, চিন্তা করেন এবং প্রতিবেশী দেশে যে উস্কানি, তাদের নিরাপত্তার সাথে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের কর্মকাণ্ড জড়িত, তারা বলে
এবং এখানে তারা যখন কোনো উপায় না পায় এই সংখ্যালঘুদের ব্যবহার করে। এবং চিন্ময় আমার ধারণা ওইরকম একটা প্রলোভনে পড়ে এই কাজটা করেছে, কারণ তার সাথে কিন্তু ইসকনের কোনো সম্পর্ক আছে বলে ইসকন স্বীকার করছে না, কিন্তু ইসকন আবার সময় মতো বিবৃতি দিয়ে বলেও নাই যে তাকে আমরা বের করে দিয়েছি, এখন বলছে। কাজে ইসকনের একটা পরোক্ষ বা একটা মৌন এটা সম্মতি তাদের আছে। দেশের আইন বিরোধী, দেশ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তবে ইসকনের বিরুদ্ধে আসা সব ধরনের অপরাধের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। যেহেতু চিন্ময় কৃষ্ণকে আগেই বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে তার অপরাধের দায় নিতেও নারাজ ইসকন। একই সাথে কোনো ইসকন সদস্য যদি সংগঠনটির আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন ইসকন বাংলাদেশের কার্যকারী সদস্য। রাস্তাঘাটে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ইসকন, কোথাও কাউকে ধরলেই ইসকন, হাজারিগুলিতে কিছু হলো সেটাই ইসকন, আদালতে কারা করলো সেটাই ইসকন। আরে আমরা তো কিছুই, আমরা তো এখানে বসে আছি। এইগুলো সম্পূর্ণ একটা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য, এগুলো সম্পূর্ণভাবে একটা প্রপাগান্ডা। হোম অ্যাডভাইজার উনি বলেছেন যে আমাদের ইসকন ব্যান করার কোনো ইচ্ছা নাই, আমরা ফ্রিডম অফ রিলিজিয়নে বিশ্বাস করি। মানুষ তার যে ধর্ম পালন করবে সেইটার একটা অধিকার, এটা একটা মৌলিক অধিকার, আমরা সেই মৌলিক অধিকারে বিশ্বাস করি। এবং ইসকন একটা রিলিজিয়াস প্রতিষ্ঠান, তারা তাদের রিলিজিয়নকে পিচ করে, তাদের লোকদেরকে তারা সংগঠিত করে একসাথে প্রেয়ার করে, এটা আমরা তাদের এইটা রিলিজিয়াস রাইটকে আমরা আপহোল্ড করি। বাংলাদেশে 130টির বেশি ইসকন মন্দির রয়েছে, যেখানে কয়েকটি মন্দিরে কয়েকশো কোটি টাকার প্রকল্প চলছে। বিদেশ থেকে বড় পরিসরে অর্থ আসার গুঞ্জন থাকলেও ভক্তদের অনুদানই এসব অর্থের সংস্থান হয় বলে দাবি করেছে ইসকন। সানি মৃধা, এখন, ঢাকা। 5 আগস্টের পর দেশে শৃঙ্খলা ফেরাতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বিএনসিসি। এরই ধারাবাহিকতায় যে কোনো ক্রান্তিকালে বিএনসিসি দেশের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ট্রেনিং একাডেমি উদ্বোধনকালে একথা বলেন তিনি। দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের যেই তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। ক্যাডেট তোমরা যারা আছো সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করবে, আরও ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে। চলতি বছরের মধ্যে আজ সর্বোচ্চ মাত্রায় ঢাকার বায়ু দূষণ। আইকিউআরে বাতাসের মানসূচকে আজ সকাল 9টার দিকে ঢাকার স্কোর ছিল 341। বিশ্বের 126 শহরের মধ্যে বায়ু দূষণের শীর্ষে ঢাকা। নিঃশ্বাসের সাথে প্রতিনিয়ত মিশছে দূষিত বায়ু, পরিবেশের সাথে হুমকিতে সংবেদনশীল জনগোষ্ঠীর স্বাস্থ্য। ক্যাপসের গবেষণা বলছে গেল 9 বছরে ঢাকায় বায়ু দূষণ বেড়েছে প্রায় 10 থেকে 12%। নির্মল বায়ু নিশ্চিতে আইন কার্যকরের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ পরিবেশ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাবেন সাজিদ আরাফাত। হেমন্তের হাওয়ায় কিছুটা হিমেল প্রকৃতি, শিশিরের স্পর্শ গাছের পাতায় পাতায়, পায়ের তলায় সবুজ ঘাসেরা সিক্ত। কিন্তু নগর জীবনে দেখা নেই শীতের কুয়াশার, পাতারা আচ্ছন্ন ধূসর ধুলোয়, সবুজ গাছেরা যেন প্রাণহীন। বাতাসে বিষবাষ্প, নিঃশ্বাসে মিশছে বিষাক্ত বায়ু। বিশ্বে বায়ু দূষণের তালিকায় প্রথম সারির শহর ঢাকা। বাতাসের মানসূচকে অস্বাস্থ্যকর। নগরের যাত্রাবাড়ি, জুরাইন, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সন্ধ্যার পর হইলে ধুলায় পুরা এলাকা আচ্ছন্ন হয়ে যায়, বাট ডোন্ট কেয়ার ফর দ্য প্রশাসন। কেউ সিটি কর্পোরেশন দেখে না, বন ও পরিবেশ মন্ত্রণালয় দেখে না। প্লিজ 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 আমাদের ধুলাবালুর থেকে রক্ষা করেন। ধুলাবালি এত প্রকট, বললাম না এই যে আমার এখনো গলা ভাঙা, আমি কালকে তো কথাই বলতে পারি নাই। আমি কিন্তু এই রাস্তায় দীর্ঘ 10 বছর হাঁটা চলা করতেছি এই ধুলাবালি নিয়ে। বায়ু দূষণ রোধে হাইকোর্টের 9টি নির্দেশনা থাকলেও তা মানা হয় না। দূষণ রোধে 2 সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড নেই বলে অভিযোগ নগরবাসীর। এই বিষয়ে আসলে দেখার মতন কেউ আমরা দেখি না, যে আসলে কার কাছে আমরা অভিযোগ করবো যে এই এত পরিমাণ ধুলা,
এটা কারণ তো শ্বাসকষ্ট হইতে পারে, আবার যারা শ্বাসকষ্ট রোগী আছে তাকে তো অনেক সমস্যা হয়। ধুলাতে মাল নষ্ট হয়, হ্যাঁ, আবার কেউ যদি আইসা দেখে ধুলা কেউ নিতে চায় না। আগে সিটি কর্পোরেশন ছিল, সকাল বিকাল 2 বেলা পানি হতো এই 60 ফিট রোডে, এখন তো আমি ওরকম পানি দেওয়ার কোনো কার্যক্রম দেখতেছি না। পরিবেশ অধিদপ্তরের ভূমি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণা বলছে রাজধানীতে সারা বছর যে বায়ু দূষণ হয় তার 60 থেকে 65% হয় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। 2016 থেকে 2024 সাল পর্যন্ত ক্যাপসের বায়ুমান পর্যবেক্ষণে দেখা যায় এ সময়ে ঢাকার বায়ু দূষণ বেড়েছে প্রায় 10 থেকে 12%। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন শীত মৌসুমে বৃষ্টিপাতের অভাব, ইটভাটা চালু, অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুড়ির কারণে আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5 এর মাত্রা বার্ষিক 35 মাইক্রোগ্রাম থাকলেও শুষ্ক মৌসুমে 10 গুণ পর্যন্ত বেড়ে যায়। গত 9 বছরে প্রায় 3000 দিনের পর্যবেক্ষণ করে আমরা দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন নাই। উচ্চমাত্রায় বায়ু দূষণে শুধু পরিবেশ নয়, হুমকিতে স্বাস্থ্য। স্বাভাবিক সময়ের চেয়ে হাসপাতালগুলোতে বাড়ছে অ্যাজমা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগীর সংখ্যা। বাইরে তো যাওয়ার সময় মাছ নিয়ে যাওয়া লাগে, মাছ ছাড়া যাওয়া যায় না, সেরকম অসুবিধায়। শ্বাসকষ্ট এই তো 5 মাস, শ্বাসকষ্টটা আগে বেশি একটা বুঝতাম না, এখন বুঝতেছি। আমার এই শীত আসলেই অনেক বেড়ে যায়, তখন আমি নিঃশ্বাস ফেলাইতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণের কারণে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে প্রায় দ্বিগুণ। সুরক্ষা পেতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার সহ নানা পরামর্শ চিকিৎসকদের। মানুষের কিন্তু শ্বাসতন্ত্রের সমস্যাটা বেশি হয় এই সময়টা, যাদের অ্যাজমা তাদের অ্যাজমাটা বেড়ে মানে হাঁপানি আরও বেড়ে যাচ্ছে, সিওপিডি অনেকদিন ধরে তাদের অসুখ লাংসে সেটা বেড়ে যাচ্ছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সেটার জন্য অবশ্যই দরকার যে কোনো রোগ হওয়ার আগে সেটাকে প্রতিরোধ করা। এই জন্য দরকার আমাদের সুস্থ থাকতে গেলে অবশ্যই আমাদের বায়ু দূষণটাকে রোধ করতে হবে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এয়ারের প্রতিবেদন বলছে 2023 সালে দূষিত বায়ুর নগরীর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। চলতি বছরেও বেশ কয়েকবার বাতাসের মানসূচকে 300-র বেশি স্কোর নিয়ে চরম অস্বাস্থ্যকর নগরীর তালিকায় জায়গা করে নেয় ঢাকা। ঢাকার বায়ুমান হ্রাসের জন্য স্থানীয় দূষণের পাশাপাশি আন্তদেশীয় বায়ু দূষণকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। তাদের পরিসংখ্যান বলছে 30 থেকে 35% বায়ু দূষণের কারণ এটি। নির্মল বায়ু নিশ্চিত করতে আইনের প্রয়োগসহ সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দেন কর্মকর্তারা। সমন্বিতভাবে এই বিষয়গুলোতে একটু মনোযোগ দেওয়া যায় এবং এই যে কার্যক্রমগুলো, যে আইনগুলো আছে, নীতিমালাগুলো আছে এবং আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশনাগুলো আছে, সেগুলো যদি প্রতিপালন করা যায় তাহলে দূষণটা কিছুটা কমবে। বায়ু দূষণের ক্ষেত্রে সরকারের সমন্বিত উদ্যোগের অভাবেই এর দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলছেন এই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আরও বাড়ল খাবার খরচ ও জীবন ধারণের ব্যয়। নভেম্বরের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.38%, যা গত অক্টোবরেও ছিল 11%-এর কম। আর খাদ্য মূল্যস্ফীতিতেও বেড়ে দাঁড়িয়েছে 13.80%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে তথ্য জানানো হয়। এতে দেখা যায় গত 4 মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে নভেম্বরে। এর আগে চলতি বছর জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতি 11.66% পৌঁছায়। অন্তর্বর্তী সরকার গঠনের পর আগস্ট থেকে আবারও কমে আসতে শুরু করে মূল্যস্ফীতি। সেপ্টেম্বরে 10%-এর নিচে নামলেও আবারও ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়ে চলেছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল শেরপুরের 100 বছরের ঐতিহ্যবাহী খাবার ছানার পায়েস। এর মধ্য দিয়ে পূরণ হলো শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি। দুপুরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুনিম হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, চলতি বছরের 15 ফেব্রুয়ারি ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির আবেদন করে শেরপুর জেলা প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে এই খাবারের বিশেষত্ব যাচাই করে ডিপিডিটির একটি কমিটি স্বীকৃতি দেয়। এদিকে স্বীকৃতি পাওয়ার পর মিষ্টি বিতরণ করেছে জেলা প্রশাসক।
পরিচিতি পাইল জিআই পণ্য হিসাবে, এটা শেরপুরবাসীর পক্ষ থেকে আমরা সবাই গর্বিত। সাধারণ জনগণ, মিষ্টি ব্যবসায়ী সবার সহযোগিতায় আজকে আমরা আরেকটি পণ্য পেয়েছি, যার নাম ছানার পায়েস। ছানার পায়েস স্বীকৃতি পাওয়ার পরে শেরপুরবাসীকে সারা বাংলাদেশ তথা বিশ্ব চিনবে। শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে, একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে আর ভালো হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুমুল সংঘাতের মধ্যেই সিরিয়ার আলেপ্পোর তেল রিফাত শহরে আসাদ বাহিনীর বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছে বিদ্রোহীরা। ধীরে ধীরে দক্ষিণাঞ্চলীয় এই শহরটিতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। যদিও গেল বুধবার থেকে আসাদ বিরোধীদের সাথে সিরীয় সেনাদের সংঘাতে বিপর্যস্ত আলেপ্পোর স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে চলমান এই গৃহযুদ্ধের পরিণতি প্রেসিডেন্ট আসাদের পতন ডেকে আনতে পারে এমন আশঙ্কায় অর্তুস বন্দর থেকে গুরুত্বপূর্ণ নৌযান সরিয়ে ফেলছে রাশিয়া। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। আলেপ্পো দখলের পর বিদ্রোহীদের রুখে দিতে ইরান আর তুরস্কের কাছে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাননি সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিভিল ডিফেন্সের সাথে রুশ সেনারা যৌথভাবে আসাদ বিরোধীদের দমনে যে তৎপরতা দেখাচ্ছিল তাতে পড়েছে ভাটা। আসাদের দুরবস্থা অনুধাবন করে তার্তুস সমুদ্রবন্দর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ নৌযান সরিয়ে নিচ্ছে রাশিয়া। নেভাল নিউজের প্রতিবেদন বলছে, গেল সোমবার থেকে একের পর এক ফ্রিগেট ও সাবমেরিন সহ ইয়েলনার মতো যুদ্ধযান সরিয়ে বন্দর খালি করে ফেলছে পুতিন বাহিনী। বিশেষজ্ঞদের মতে তার্তুস বন্দরটি মূলত বাণিজ্যিক কারণে নির্মিত হলেও এই ভূমধ্যসাগরীয় নৌঘাঁটিটি মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি। বিশেষ করে নৌযান মেরামত ও সমরযানের সক্ষমতা বাড়ানোর জন্য এই ঘাঁটি ব্যবহার করেন রুশ সেনারা। এমনকি সিরিয়ায় সেনা পাঠাতেও তার্তুস বন্দরের উপর নির্ভর করতে হয় মস্কোকে। ফলে বন্দর থেকে সরে যাওয়ার যে প্রস্তুতি শুরু হয়েছে তা বাশার আল আসাদ প্রশাসনের জন্য কোনো স্বস্তির খবর নয়। যদিও সিরিয়ার নির্বাচিত সরকারের প্রতি সর্বোচ্চ সমর্থন অক্ষুণ্ণ থাকবে বলে মঙ্গলবার বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আলেপ্পোর তেল রিফাত শহরে বিজয় উদযাপন করতে দেখা গেছে আসাদ বিদ্রোহীদের। ধ্বংস হয়ে যাওয়া ট্যাঙ্কে উঠে স্লোগান দেওয়ার পাশাপাশি রাস্তায় টহল দিচ্ছেন তারা। نروح وين في إرهاب وين في عالم تضرب فينا يقتلوا في الإسلام نروح نضربن। আলেপ্পো দখলের পর বিদ্রোহীদের এই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা গেছে স্থানীয়দের মধ্যেও। আলেপ্পোর প্রধান সড়কে ঘরমুখ মানুষ বোঝাই ট্রাক আর মোটর বাইকের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। গেল সপ্তাহের উত্তেজনার বিরূপ প্রভাব পড়েছে আলেপ্পোর স্বাস্থ্য ব্যবস্থায়। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক অভিযোগ করেন, দুপক্ষের সংঘর্ষের কারণে বিভিন্ন স্থান থেকে ছোড়া বোমার আঘাতে হাসপাতালের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও তীব্র হচ্ছে এমন অভিযোগও করেন তিনি। وضع المشافي غالبا خارج الخدمة معظمها ما في كوادر ما في معدات المشافي خارج الخدمة كلها نتيجة القصف على المشافي। যদিও বিশ্লেষকরা বলছেন আপাতত বিদ্রোহীদের সমর্থন দিয়ে গেলেও যুক্তরাষ্ট্র বা সৌদি সরকার চায় না বাশার আল আসাদের পতন হোক। মধ্যস্থতাকারীর ভূমিকায় তুরস্কের নাম প্রস্তাব করা হলেও এরদোয়ান প্রশাসন বলছে রাজনৈতিক সংলাপ ছাড়া এই সংকট সমাধান সম্ভব না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছে এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার 5 আগস্ট পরবর্তী বিদ্বেষমূলক বক্তব্য প্রচার অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সরাতে বিটিআরসিকে নির্দেশ। ঐক্য প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, ষড়যন্ত্র মোকাবিলায় ইতিবাচক হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার, দেশ বিরোধী কর্মকাণ্ড প্রমাণ করলে ইসকনের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। এবং চলতি বছরে আজ সর্বোচ্চ ঢাকার বায়ু দূষণ সুরক্ষায় মাস্ক ব্যবহারের পরামর্শ, সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আমরা দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন নাই।
এ ছিল এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।